একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর জন্য 67তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 129তম লেকচার। তো যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে। ইতোপূর্বে এটা লেসন 1 আমি তোমাদের জন্য প্রোভাইড করেছি। এখন লেসন 2 আমরা সেখানে এই যে প্রাণীগুলোকে আমরা যে শ্রেণী বিন্যস্ত করব, এই শ্রেণীকরণের যে কিছু ভিত্তি সেটা শুরু করেছিলাম এবং তার কিয়দংশ লেসন 1 এ ছিল। পরবর্তী অংশ থেকে লেসন 2 দিয়ে শুরু করেছি। দেখো, প্রাণীকুলকে শ্রেণী বিন্যস্ত করার ক্ষেত্রে যে সকল ভিত্তি, তার মধ্যে 3 নম্বরে আছে জীবন পদ্ধতি, ওয়ে অফ লিভিং। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকুলকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুক্তজীবী, ফ্রি লিভিং। এসব প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং এরা পারস্পরিক সহযোগিতা বা সাহচর্যে বাস করে না, যেমন কবুতর, কলুম্বা, লিভিয়া। খতে আসুক পরজীবী বা প্যারাসাইট। এসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা। এটা খুব জটিল বিষয় না, তোমরা ইন্টারমিডিয়েটের পর তোমাদের বোঝার কথা। সেকেন্ড ইয়ার যারা, তাদের তো এগুলো আগে একবার পড়িয়েছি। সেকেন্ড ইয়ার জাস্ট রিভিশন হচ্ছে, বাট ফার্স্ট ইয়ারের জন্য হয়তো বা ক্লাস হিসেবে নতুন হতে পারে। ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ পরীক্ষা কিন্তু প্রশ্ন হয়, ক্লিভেজ কি খেয়াল করবা। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, ক্লিভেজ এন্ড ডেভেলপমেন্ট পরীক্ষা প্রশ্ন হয়, ক্লিভেজ কি। সোজা কথা এখানে যাই থাক, আমি পড়ে যাচ্ছি তোমাদের বোঝার জন্য বলছি। জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে, এটুকুই লিখবা, জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে। যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। সোজা কথা, জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে। ডিবে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হলোব্লাস্টিক কিংবা আংশিক বা মেরোব্লাস্টিক হতে পারে। হলোব্লাস্টিক মানে সম্পূর্ণ, এতটুকুই মনে রাখো, বিস্তারিত তোমাদের প্রয়োজন নেই। মেরোব্লাস্টিক মানে হচ্ছে আংশিক, এটুকুই মনে রাখতে হবে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলে। এগুলো বোর্ড এক্সামে খুব একটা আসে না, তবে কম্পিটিটিভ এক্সামে আসে। ভেজিটাল পোল কি বা অ্যানিমেল পোল কি। ভেজিটাল পোলটাকে ভেজিটেটিভ পোলও বলে। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলে। পরে আসো, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দু ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট। নাম্বার 1 এ আসো, অনির্দিষ্ট, ইনডিটারমিনেট ক্লিভেজ। ইনডিটারমিনেট ক্লিভেজ। যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। খেয়াল করো, দেখো এক্ষেত্রে প্রাথমিক ধাপে উৎপন্ন কোষগুলোর ভাগ্য কিন্তু নির্ধারিত হয় না, বাট এরা প্রতিটি কোষ নতুন করে আরেকটি স্বয়ংসম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। আর ডিটারমিনেট ক্লিভেজ হচ্ছে বা নির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপেই উৎপন্ন প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, তাকে নির্দিষ্ট ক্লিভেজ বলে। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ দেখো ক প্রকার, 3 প্রকার। নাম্বার 1, ওরিও ক্লিভেজ। ওরিও ব্যাপারটা তোমাদের না বোঝার কথা না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাপারটা কিভাবে চিন্তা করে, একটা বৃত্ত যদি আঁকো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, এটাই হলো রেডিয়াল, এভাবেই রেডিয়াল। এবং এই বৃত্তকে, একটা বৃত্ত তার অক্ষ থেকে, তার অক্ষকে একটা বৃত্ত যদি হয়, তার কেন্দ্র থেকে পরিধি এইভাবে করে ব্যাপারটা আসবে। এই ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো জাইগোটকে সবসময় সুষম ও অরীয়ভাবে ভাগ করে। এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির ও অরীয়ভাবে সাজানো হয়। উদাহরণ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্লিভেজ। দেখো এখানে খেয়াল করো, এই যে এটা যদি কেন্দ্র হয়, এটা যদি একটা সার্কেল হয়, বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, দেখো এই যে এই যে কিভাবে কত চমৎকার সুষমভাবে হয়েছে। পরের সার্কেলে আসো, এই যে কত চমৎকার, তারপরের সার্কেলে আসো, এইভাবেই। এটা হলো ওরিও ক্লিভেজ, এটা হলো ওরিও ক্লিভেজ।
মনে রাখবা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সংঘটিত হয়। বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় এ ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত, অর্থাৎ জাইগোটের প্রথম বিভাজন, দ্বিতীয় বিভাজন, তারপর থেকে কিন্তু আর অন্যরকম অবস্থা হয়। এ ধরনের, এটা দন্তন্য হবে, ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ ঘটে, কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। এর ফলে 4টি করে 2 সারি কোষ সৃষ্টি হওয়ায় দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখা দেয়, যেমন করডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ। এই যে দেখো, দ্বিতীয় বিভাজন পর্যন্ত তোমার কি হয়েছে, ওরিও হয়েছে, রেডিয়ালি হবে, ওরিও ভাবে হবে। এই যে রেডিয়ালি, এই যে দেখাচ্ছে একটা কোষ আরেকটা কোষ এইভাবে। বাট পরে দেখো তৃতীয় বিভাজন থেকে দেখো কি বলছে, অনুপ্রস্থ, এই যে এটাতে কেন্দ্র হয়, এই যে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ রেখা, তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ হবে, এই যে এদিকে কোষ হবে, এদিকে কোষ হবে, এই যে হচ্ছে, এই যে অনুপ্রস্থ রেখা, এটা হচ্ছে না, এই যে অনুপ্রস্থ ভাবে হচ্ছে, এটা দিয়ে দেখিয়েছে, এভাবে হচ্ছে না, অনুপ্রস্থ ভাবে হচ্ছে। এই যে উপরে 4টি, নিচে 4টি, এই যে অনুপ্রস্থ ভাবে হচ্ছে, এই যে অনুপ্রস্থ ভাবে হচ্ছে, 1 2 3 4, 1 2 3 4 এভাবে অনুপ্রস্থ ভাবে হচ্ছে। ফলে কি হয়, এর ফলে 4টি করে 2 সারি কোষ সৃষ্টি হওয়ার দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখা দেয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। স্পাইরাল, এটা তো আরেকটু ভিন্ন। এ ধরনের ক্লিভেজেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে এনিমেল মেরুর বা এনিমেল পোল, যেটা এনিমেল পোল এর ব্লাস্টোমিয়ার গুলো, এগুলো ব্লাস্টোমিয়া, এই যে বিভাজন ফলে যে কোষ সৃষ্টি হয় কোষগুলো ব্লাস্টোমিয়ার বলে। ডিজিটাল মেরুর ব্লাস্টোমিয়ার সাথে স্থান বিনিময় করে। দেখো, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এই যেটা এখানে চলে আসবে, যেটা এখানে চলে আসবে, এর মধ্যে স্থানটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখো, এখানে এটা এখানে চলে যাচ্ছে, এটা এইখানে চলে যাচ্ছে, মানে কি হচ্ছে, এটা একটা জায়গা বিনিময় করে নিচ্ছে। অ্যানিমেল পোলের গুলো ভেজিটাল পোলে চলে যাচ্ছে, ভেজিটাল পোলের গুলো অ্যানিমেল পোলের দিকে চলে যাচ্ছে। স্পাইরাল ক্লিভেজ, এ ধরনের ক্লিভেজেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত ওরিও ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতেই চক্রাকার ঘূর্ণনের ফলে এনিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো, এই যে কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে, ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করে শর্টপিলাকার ঘটে যাওয়া এই ক্লিভেজকে শর্টপিল ক্লিভেজ বলা হয়। ক্যানেলিরা এবং মোলাস্কা পর্বে দেখা যায়। চলে আসো, এমব্রায়োনিক লেয়ার, বুনিয়া স্তর, জার্ম লেয়ার্স। তোমরা দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণীর নাম শুনেছো। জায়গোট যখন বিভাজিত হয়, কিছু প্রাণীর ক্ষেত্রে 2টি ভ্রূণীয় স্তর, কিছু প্রাণীর ক্ষেত্রে 3টি ভ্রূণীয় স্তর। যাদের ক্ষেত্রে 2টি তারা ডিপ্লোব্লাস্টিক, যাদের ক্ষেত্রে 3টি তারা ট্রিপ্লোব্লাস্টিক। খেয়াল করো, এখানে দেখাচ্ছে অ্যাক্টোরাম, যে মাঝখানে মেসোক্লিয়া, কোনো কোষীয় স্তর নাই, এটা আবার অ্যান্ডোরাম, অ্যান্ডোরাম অ্যাক্টোরাম আছে। এটা দ্বিস্তরী, এই যে বাই দ্বিস্তরী, এখানে দেখো এটা অ্যাক্টোরাম, এটা মেজোরাম, এটা অ্যান্ডোরাম, 3টা স্তর। এটা হলো ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী প্রাণীর, এটা মানে প্রস্তুচ্ছেদ আর কি, কোষ বিন্যাস দেখিয়েছে। এটা হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়া নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে। কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা, মরুলা কি পরীক্ষায় প্রশ্ন হবে। জাইগোট যখন বিভাজিত হয় তখন প্রথম দিকে সেটা নিরেট কম্প্যাক্ট একটা বলের মতো আকার প্রাপ্ত হয়, ব্লাস্টোমিয়ার গুলো মিলিত হয়ে, এটাকে বলা হয় মরুলা। ও পরে ফাঁপা ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী স্ট্রুলায় পরিণত হয়। প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাস ভ্রূণস্তর বিশেষ ভূমিকা পালন করে। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা হয়। কি বলছে, প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাসে ভ্রূণস্তর বিশেষ ভূমিকা পালন করে। দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, দেখো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। যেসব প্রাণীর ভ্রূণের গিস্ট্রুলা পর্যায়ে কোষগুলো অ্যাক্টোরাম ও অ্যান্ডোরাম নামক দুটি স্তরে বিন্যাস থাকে, সেগুলোকে দ্বিস্তরী প্রাণী বলে। স্তর দুটির মাঝে থাকে আঠালো জেলির মতো অকস্মিক মেসোক্লিয়া। এটা ইম্পর্টেন্ট, এটা হাইড্রা যখন পড়াবো তখন মেসোক্লিয়াকে ব্যাখ্যা দেবো। সেকেন্ড ইয়ার তোদের মধ্যে জানো, ফার্স্ট ইয়ার জন্য বলছি। চলে আসো, নিডোরিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী, যেমন হাইড্রা। ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী প্রাণী, ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে দেখো, যেসব প্রাণীর ভ্রূণে গেস্ট্রুলা পর্যায়ে কোষগুলো 3টি কোষের স্তরে বিন্যস্ত থাকে সেগুলোকে ত্রিস্তরী প্রাণী বলে। 3টি স্তরের মধ্যে বাইরের স্তরটিকে একটোরাম, মাঝেরটিকে মেজোরাম, ভেতরটিকে অ্যান্ডোরাম বলে। প্লাটিহেলমিনথেস, ফিতাকৃমি, চিনিয়াসোরিয়াম থেকে শুরু করে
কারণটা মানুষ হোমোসেপিয়েন্স পর্ব পর্যন্ত সকল প্রাণী ত্রিস্তরী। এই স্তরগুলো থেকে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। ওকে, তারপরে আসো দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য। তুলনীয় বৈশিষ্ট্যে আসো। দ্বিস্তরী প্রাণী দেহের কোষগুলো একটোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে। ত্রিস্তরী দেখো দেহের কোষগুলো একটোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি স্তরে বিন্যস্ত থাকে। মেসোগ্লিয়া একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি অ্যাসেলুলার লেয়ার থাকে, যেটা হাইড্রাতে আছে। ত্রিস্তরীতে কখনোই মেসোগ্লিয়া থাকে না। ভ্রূণ স্তরের পরিণতি কোষগুলো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়তো হালকা টিস্যু গঠন করলেও অঙ্গ অবশ্যই গঠন করে না। ভ্রূণ স্তরের কোষগুলো বিভিন্ন টিস্যু, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। নেমাটোসিস্ট যেটা দ্বিস্তরী প্রাণীতে আছে, ত্রিস্তরী প্রাণীতে কখনোই না। পলিপ ও মেডুসা দশা উভয় দশা বা একটি দশা থাকে। ত্রিস্তরী প্রাণীতে এই ধরনের কোনো দশা থাকে না। হাইড্রা হাইড্রা বলতে নিডারিয়াল পর্বের প্রাণীদের লাইফ সাইকেল যখন আমরা স্টাডি করবো তখন সেখানে জীবনচক্রে পলিপ দশা নামক একটি দশা, ঘন্টার মতো। মেডুসা নামক একটা দশা, সসার শেপ, মানে সসা হচ্ছে সরার মতো, পাতিলের উপর যে ঢাকনা দেয় সেই ঢাকনার মতো সসার শেপ এক ধরনের দশা আবির্ভূত হয়। উভয় দশা বা একটি দশা থাকে, এখানে এরকম কোনো দশা থাকে না। বডি ক্যাভিটি বা দেহ গহ্বর দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলোম। এখন এখানেই পরেরটাতে আসি, প্রতিসমতা বা প্রতিসাম্য বা সিমেট্রি। ইংরেজিতে সিমেট্রি, বাংলায় প্রতিসাম্যতা বা প্রতিসাম্য। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। সেকেন্ড ইয়ার তোমরা তো জানো, পড়িয়েছি, তোমরা আবার একটু ঝালাই করে নাও ফার্স্ট ইয়ার, একটু মনোযোগ সহকারে শোনো। হয়তো নতুন করে আর পড়ানোর সুযোগ হবে না, এখান থেকে বুঝে নিতে হবে। প্রতিসমতা বা প্রতিসাম্য, প্রতিসাম্যতা লিখবে না, এটা ভুল। হয় প্রতিসমতা লিখবে, নয় প্রতিসাম্য লিখবে। প্রতিসাম্য, প্রতি কথাটা বাদ দাও, সাম্য মানে সমানুক্তি। কোন একটা প্রাণী তোমাকে দিল, বলো যে দুভাগে ভাগ করো, তখন এমন ভাবে ভাগ করতে হবে যাতে করে দুটি অংশ অনুরূপ হয়। এই এই দুটি অংশ অনুরূপ ভাবে ভাগ করা গেলে সেই প্রাণীটাই প্রতিসম প্রাণী। যদি এমন কোনো প্রাণী পাওয়া যায় এটাকে কখনোই দুটি অনুরূপ অর্ধাংশে ভাগ করা যাবে না, সুদৃশ্য অর্ধাংশে ভাগ করা যাবে না, তাহলে সেটি হবে অপ্রতিসম প্রাণী। সেটা কি ধরনের প্রাণী হবে? অপ্রতিসম প্রাণী। আবার এই যে অনুরূপ অংশ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে, এক একটার ক্ষেত্রে এক এক ধরনের, সেগুলো আমরা একটু ব্যাখ্যা দেব। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। খেয়াল করো, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলে, তার অক্ষ বরাবর, তার কেন্দ্র বরাবর তলের দুপাশে সদৃশ মানে অনুরূপ, একই রকম বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী বলে। আর যেসব প্রাণীর দেহে বিভাজন সম্ভব হয় না সেগুলোকে অপ্রতিসম প্রাণী বলে অভিহিত করা হয়। প্রাণীদেহে নিচে বর্ণিত বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেখা যায়। ক, গোলীয় প্রতিসাম্য, স্ফেরিক্যাল সিমেট্রি। এই যে দেখো এখানে গোলীয় প্রতিসাম্য। একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, তেমনি ভাবে কোনো জীবদেহকে যদি ভাগ করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। যেমন ভলভক্স গ্লোবিচার, ফটোসিনথেটিক প্রোটিস্টা, এটা প্রোটিস্টান আর কি। এছাড়া রেডিউলারিয়া উদাহরণ হচ্ছে অ্যাক্রোস্ফিরা ট্রেপেনাটা এবং হ্যালিওজোয়া উদাহরণ জিমনোস্ফিরা আলবিডা। জাতীয় প্রোটিস্টান জীবে এই ধরনের প্রতিসমতা বা প্রতিসাম্য দেখা যায়। একটু খেয়াল করো, এই যে মনে করো একটা গোল স্ট্রাকচার, এটা স্ট্রাকচার এবং তার গায়ে তার যে স্পাইন গুলো এমন ভাবে অবস্থিত, দুটি খেয়াল করো তুমি। এইটা হচ্ছে অক্ষ, এইটাই কেন্দ্র, এই কেন্দ্র বরাবর তল। কেন্দ্র সবসময় থাকবে, কেন্দ্র তো একটাই, এই কেন্দ্র, এইটাই কেন্দ্র। তল কোনটা? তুমি এটাকে এই দিককে কেন্দ্র করে এইভাবে সোজা করে কাটো, দুইটা অংশ পাবা, একই রকম হবে। এই কেন্দ্র বরাবর এই তলে কাটো, একই রকম, এটা যেমন হবে এটা তেমন হবে। এই দিক দিয়ে কাটো, এই অংশটা যেমন হবে এই অংশটা তেমন হবে। এই দিক দিয়ে কাটো, কেন্দ্র বরাবর এটার ভিতর দিয়ে আসবে, এই যে এই অংশটা যেমন হবে এই অংশটা তেমন হবে। অর্থাৎ এটা স্ফেরিক্যাল সিমেট্রি শো করে। গোলীয় প্রতিসাম্য বা সার্বিক প্রতিসাম্য বা প্রতিসমতা বলে, কারণ এটার অক্ষ বরাবর মধ্যরেখীয় তল মানে এই অক্ষটাই
যে কোনো তলে, যে কোনো দিকে, এই যে এইটা একটা তল হতে পারে, এটা কিন্তু বেস, এটার ভিতর দিয়ে যেতে হবে। এই একটা তল হতে পারে, এই একটা তল হতে পারে। আসলে এখানে সুনির্দিষ্ট কোনো তল নাই, যে কোনো তলে কেন্দ্র বরাবর ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যায়। এই ধরনের প্রতিসাম্যতা যে ধরনের প্রাণী গোষ্ঠীতে দেখা যায় তাদেরকে গোলীয় প্রতিসাম্য প্রাণী বলে। ওরিওর ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম। খেয়াল করো, কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, এই কেন্দ্রীয় লম্ব অক্ষটাই হচ্ছে তার মধ্যরেখীয় তল, তার অক্ষ, তার কেন্দ্র, যেটার ভেতর দিয়ে যেতে হবে। কাটার সময় অবশ্যই কেন্দ্রটাকে, অক্ষটাকে ভেদ করতে হবে। কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সেই ধরনের প্রতিসাম্যকে ওরিও প্রতিসাম্য বলে। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রোরিয়াম যেটা, এবং ও সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত, সেই সব প্রাণীতে ওরিও প্রতিসাম্য দেখা যায়। এদের এখানে মুখ অবস্থিত, মুখের চারপাশে আছে তোমার কি, এগুলো হচ্ছে টেন্টাকল বা কোর্সিকা, মানে ওরিও প্রতিসমতা। খেয়াল করো, কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সেই ধরনের প্রতিসাম্যকে ওরিও প্রতিসাম্য বলে। এটা এই পড়াটা পরে বুঝতে একটু অসুবিধা হবে। তার যেটাকে আমরা অক্ষ ধরবো, সে অক্ষ বরাবর তল, আগেরটাতে অর্থাৎ এটাতে আমরা অক্ষ ধরেছি, এটা তল, কোনো নির্দিষ্ট তল নাই, যেখানেই কাটি, যেদিকেই কাটি, যে তলেই কাটি, যেদিক থেকেই কাটি, সেটা অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে। অর্থাৎ এটা গোলীয়, এটা সার্বিক, এটা স্ফেরিক্যাল সিমেট্রি শো করে। বাট এই ওরিওর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ওরিওর ক্ষেত্রে হচ্ছে দুইয়ের বেশি সংখ্যক, এটা অবশ্য এই তার অক্ষ, এই অক্ষকে, অক্ষ বরাবর তল সংখ্যা নির্দিষ্ট, তবে দুইয়ের অধিক। এখানে এমন তল আছে দুইয়ের অধিক, তবে যে কোনো তল নয়। যে কোনো তল হলে সেটা তো গোলীয় প্রতিসাম্যের মধ্যে পড়বে। কেন্দ্র বরাবর যে কোনো তলে কাটলে দুটি অনুরূপ, দুটি একই রকম, দুটি সদৃশ অংশ, তখন সেটা গোলীয়র মধ্যে পড়ে যাবে। এই জন্য ওরিওর ক্ষেত্রে তল সংখ্যা নির্দিষ্ট, তবে দুইয়ের বেশি। অর্থাৎ তার এই যে কেন্দ্র, এই যে অক্ষ বরাবর এখানে 6টা আছে, এই যে এই তলে অথবা এই তলে অথবা এই তলে দুইয়ের অধিক তল আছে, দুইয়ের অধিক দিক আছে। দিক শব্দটা ব্যবহার করে না, আমি তোমাদেরকে বোঝার জন্য ব্যবহার করলাম। প্ল্যান বা তল শব্দটা ব্যবহার করে, দুইয়ের অধিক তল আছে, যার বরাবর ভাগ করলে দুটি অনুরূপ, দুটি একই রকম অর্ধাংশ পাওয়া যাবে। কিন্তু যে কোনো তল নয়, বলতে হবে যখন কোনো প্রাণীকে দুইয়ের অধিক তবে নির্দিষ্ট সংখ্যক তল আছে, যা বরাবর ভাগ করলে দুটি অনুরূপ অংশে ভাগ করা যায়। আর একটু খেয়াল করে, একটু জটিল আছে, মানে ওই প্রাণীটাকে তার কেন্দ্র বরাবর, তার অক্ষ বরাবর আমি ভাগ করব, দুটি সমান অংশ পেতে হবে। এই দুটি সমান অংশ পেতে গেলে তার অক্ষ বরাবর কেউ মনে করে এক্স বরাবর কাটলো, কেউ এবি বরাবর কাটলো, কেউ সিডি বরাবর কাটলো। এই যে মনে করো এখানে সিডি একটা তল, এখানে মনে করো এবি একটা তল, এখানে মনে করো এক্স একটা তল, অক্ষ মনে করো ও মাঝখানে। এখন তাহলে তল, আমি তিনটা তলের কথা বলেছি, যে কোনো তল নয়, গোলীয় প্রতিসাম্যে যে কোনো দিকেই তার কেন্দ্র বরাবর ভাগ করলে দুইটি অনুরূপ অংশ পাওয়া যায়। বাট ওরিও প্রতিসমতার ক্ষেত্রে এর তল সংখ্যা দুইয়ের অধিক হবে। আমি তিনটার কথা বলেছি, এখানে 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে, তবে নির্দিষ্ট সংখ্যক তল থাকবে, যেই কোনো তলে নয়। শেষের দিকেরটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, শুরুর দিকেরটা হচ্ছে দুইয়ের অধিক। এটাই হলো ওরিও প্রতিসাম্য বা প্রতিসমতা। যখন কোনো প্রাণীকে তার লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তল ভাগ করলে অনুরূপ দুটি অংশে ভাগ করা যায়, সেই ধরনের প্রতিসমতাকে ওরিও প্রতিসাম্য প্রাণী বা ওরিও প্রতিসমতা বলা হয়। আরেকবার বলছি, যে ধরনের প্রতিসমতার ক্ষেত্রে লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তল আছে, যে তলগুলোতে ভাগ করলে ওই প্রাণীটার অনুরূপ সদৃশ একই রকম দুটি অংশে ভাগ করা যাবে বা পাওয়া যাবে, এই ধরনের প্রতিসমতা যে ধরনের প্রাণীগুলো শো করে তাদেরকে ওরিও প্রতিসাম্য প্রাণী বলা হয়। এখানে দুটো ছবি দেওয়া আছে, এটা হাইড্রা, এটা খুব সম্ভবত মিট্রোডিয়াম সিয়ানিয়াম। ডিওরিও প্রতিসাম্য এটার মতো। এইখানে যে বলেছিলাম দুইয়ের অধিক, ওই দুইয়ের অধিক বলার কারণ হলো শুধু দুইটি তল হলে সেটা হয়ে যায় দ্বিওরীয় প্রতিসমতা, আর কিচ্ছু না।
এটার সাথে এটা অনেক মিল আছে। আসলে এটাও ওরিও, এটাও ওরিও বলতে পারো। তাহলে এখানে এটার সাথে আমি এটা পৃথক করলাম কেন? এটা দ্বি কথাটা বাদ দাও না, ওরিওতে হয়। দ্বি কথাটা এখানে বাদ দাও, ওরিও প্রতিসাম্য, ওরিও প্রতিসমতা বাই রেডিয়াল সিমেট্রি, বাই যোগ করে দেওয়াতেই এটাকে এখান থেকে বের করে আনা হয়েছে। আর এখান থেকে বের করে আনাতেই এইখানে কি বলা হয়েছে? দুইয়ের অধিক বলা হয়েছে, কারণ দুই হলে সেটাকে দ্বিওরিয় বলছে। যদি এটা এখানে কমন হিসেবে চলে আসতো, দ্বিওরিয়টা না থাকতো, তখন এখানে ডেফিনিশনটা একটু চেঞ্জ হতো। তখন বলা হতো একের অধিক নির্দিষ্ট সংখ্যক তল, এভাবে বলা হতো। এখানে বলতে হতো একের অধিক নির্দিষ্ট সংখ্যক তল। এটাই হলো ওরিও প্রতিসমতা বা ওরিও প্রতিসাম্য। বাট দ্বি ওরিও যেহেতু আলাদা করেছে, সেই জন্য ওরিও প্রতিসমতার ক্ষেত্রে বলতে হবে দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তল। দুইয়ের অধিক বলার কারণ হলো দুইটি তল পাওয়া গেলে সেটা দ্বিওরিয় হয়ে যায়। আর নির্দিষ্ট সংখ্যক বলার কারণ হলো যে কোনো হলে সেটা গোলীয় বা সার্বিক হয়ে যায়। তার মানে এইটার ক্ষেত্রে অর্থাৎ ওরিও প্রতিসমতার ক্ষেত্রে ধরতে হবে দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক তল। আর দ্বিওরিয়র ক্ষেত্রে বলতে হবে অবশ্যই দুটি তল। যে কোনো তল তো নয়, একটি তলও নয়, নির্দিষ্ট সংখ্যক তলও নয়, একেবারেই এই মানে একেবারেই দুই, ভেরি স্পেসিফিক দুই। কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ওই প্রাণীদেহ চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে। এ ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বিওরিয় প্রতিসাম্য। টিনোফোরা পর্বভুক্ত প্রাণীর দেহ যেমন কোয়েলোপ্লানা মৌলিকভাবে ওরিও প্রতিসাম্য হলো দুটি কোষিকা থাকায় এগুলো দ্বিওরিয় প্রতিসাম্য। বলছিলাম না এটির সাথে মিল আছে, মৌলিকভাবে ওরিও প্রতিসাম্য হলেও এগুলো দ্বিওরিয় প্রতিসাম্য প্রাণী। আচ্ছা যাক, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটা একেবারে সহজ, শেষ করা যাবে। যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার, ডান ও বাম, এই দেখো এই একবার, এটা কেন্দ্রীয় অক্ষ, এই দিকে কাটো, এই বরাবর কাটো, এই দুইটা একই অনুরূপ হবে। যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম পাশে অর্থাৎ সেজিটাল তল, সাজিটাল তল যদি সদৃশ অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন প্রজাপতি পায়োরিস ব্রাসিকি এবং ব্যাং ফেজারভারিয়া আসমাতি, মানুষ হোমো স্যাপিয়েন্স। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসমতা শো করে, এটা মনে রাখবো, পরীক্ষায় আসে। বায়োল্যাটারাল সিমেট্রি প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। উদ্ভিদ বিজ্ঞানে এটার ডেফিনিশনটা একটু ভিন্ন। উদ্ভিদ বিজ্ঞানে এই ধরনের প্রতিসমতাকে বলা হয় এক প্রতিসম উদ্ভিদ, এক প্রতিসম উদ্ভিদ। জীব বিজ্ঞানে সেটাকে বলা হয় বায়োল্যাটারাল সিমেট্রি, অর্থাৎ তার কেন্দ্র বরাবর একটি মাত্র তল, এই তল এ ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে। আর কোনো তল নাই, যেমন এদিকে কাটলে হচ্ছে না, কারণ এই দুইটা একরকম, এই দুইটা আরেক রকম, সুতরাং দুই অংশ দুই রকম, বাট এইদিকে কাটলে দুই অংশ একই রকম হবে। অপ্রতিসাম্য, সোজা কথা বুঝতেই পারছো, এমন কোনো তল নাই এখানে, এই তার কেন্দ্র বরাবর এমন একটিও তল নাই যা যেদিকে কাটলে বা ভাগ করলে অনুরূপ দুটি অংশ পাওয়া যাবে। এটা এখানেও নাই, এখানেও নাই, সুতরাং এরা অপ্রতিসমতা শো করে। যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবারও দুটি সদৃশ অংশে ভাগ করা যায় না, তখন তাকে অপ্রতিসাম্য বলে। যেমন স্পঞ্জ, ক্লায়োনা, লাটা, এপল স্নেল বা আপেল শামুক, পাইলা গ্লোবোসা, যেগুলো আমরা খালে বিলে পাই, গোল গোল যে শামুক, গ্রামের বাড়িতে অনেকে এগুলো ধরে এনে ভেঙে হাঁসের বাচ্চাকে খাওয়ায়। এই হচ্ছে অপ্রতিসমতা বা অপ্রতিসাম্য প্রাণী। যাই হোক, অনেক টাইম নিয়েছি, শেষ করবো, আর নয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। Read all the time, knowledge rules the world. Read more and more, time will be yours. ছাড়াও ফেসবুক ধরো, টেক্সট বুক, হোমওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রতিসমতা উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।